আগে গণপরিষদ নাকি সংসদ নির্বাচন, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত বলছে সরকার। ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে ভোট। নির্বাচনের ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, আমরা একই কথা বলছি, যে আমরা বলেছি ডিসেম্বর থেকে জুনের মধ্যে উনি একটা সময় বলেছেন। এই সময়টা কবে চূড়ান্ত হবে এটা আপনারা ওনার মুখ থেকেই শুনবেন। শেখ হাসিনার নির্দেশে এই দেশে গুমের ঘটনা ঘটেছে বললেন কমিশন প্রধান। গুম হওয়া কেউ কেউ থাকতে পারে ভারতের কারাগারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে গত 2-2.5 বৎসরে আটক 1067 জন বাংলাদেশির নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে। আওয়ামী লীগের বিচারের পরই হবে জাতীয় নির্বাচন। ৭১ ও জুলাই শহীদদের প্রতি এনসিপির শ্রদ্ধা, শাসন কাঠামো পরিবর্তনের তাগিদ। কারো কারো কথায় ফ্যাসিস্ট মনোভাব প্রকাশ পাচ্ছে মন্তব্য মির্জা আব্বাসের। নির্বাচন পেছাতে কোনো অজুহাত মেনে নেবে না জনগণ। আওয়ামী লীগের এবং আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিচার বিএনপি চায়, আমি চাই, সবাই চায়। তো বিচার করতে কেউ নিষেধ করে নাই, বিচার হতেই হবে। ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রোর মালিক ইমরান কারাগারে। প্রতারণা করে হাতিয়ে নেয় 133 কোটি টাকা, বিদেশে পাচার 86 লাখ। ট্রাম্পকে রুখতে একজোট আরব নেতারা। বিধ্বস্ত গাজা পুনর্গঠনে $53 বিলিয়ন প্রস্তাব। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র স্থাপনের একমত জাতিসংঘ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে স্বপ্নভঙ্গ অস্ট্রেলিয়ার। ভারতের কাছে 4 উইকেট হেরে বিদায় কোহলির 84 রানের বীরত্বপূর্ণ ইনিংস। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। গণপরিষদ নাকি জাতীয় সংসদ নির্বাচন হবে, এ নিয়ে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার, জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সভা নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। জানান, জুলাই অভ্যুত্থানে আহত নিহতদের সন্তানকে স্কুলে ভর্তির ক্ষেত্রে কোনো কোটা থাকবে না, তবে ক্ষতিগ্রস্ত পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে এককালীন কিছু সুযোগ সুবিধা দেয়া হবে। এদিকে শিক্ষা উপদেষ্টা হিসেবে বুধবার অধ্যাপক CR আবরার শপথ নিচ্ছেন বলে জানান তিনি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে বিস্তারিত থাকছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের 23তম বৈঠক বসে। কয়েকটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এগুলোর মধ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা বাতিল, বিডিআর বিদ্রোহের দিন শহীদ সেনা দিবস পালন আর বঙ্গবন্ধু নবথিয়েটারের নাম পরিবর্তনের প্রস্তাবের খসড়া চূড়ান্ত অনুমোদন পায়। এছাড়া বিশ্ব পরিসংখ্যান ও জাতীয় পরিসংখ্যান দিবস একই দিনে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হয়। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, এই পর্যন্ত উপদেষ্টা পরিষদের 135টি সিদ্ধান্তের মধ্যে 92টি বাস্তবায়ন হয়েছে। 135টা সিদ্ধান্তের মধ্যে 92টা সিদ্ধান্তই বাস্তবায়িত হয়েছে, অর্থাৎ বাস্তবায়নের হার হচ্ছে 68.16, যেটা বেশ ভালো একটা হার। গণপরিষদ নাকি সংসদ নির্বাচন হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতেই অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে। নির্বাচন গণপরিষদ হবে নাকি সংসদ হবে নাকি স্থানীয় হবে নাকি অন্য কিছু হবে, এগুলো তো সরকার নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ঐক্যমতের ভিত্তিতেই। বিভিন্ন খাতে জুলাই অভ্যুত্থানে আহত নিহতদের কোটা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কোনো কোটা থাকবে না, শুধু অগ্রাধিকার ভিত্তিতে এককালীন কিছু সুবিধা দেওয়া হবে। যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যদেরকে স্কুলে ভর্তির ক্ষেত্রে এদের সংখ্যাও আসলে খুবই কম, মাত্র 12,500, মানে সংখ্যা কম ইন দ্য সেন্স যে 12,500 মানুষের জন্য এটা একটা এককালীন সুবিধা হিসেবে থাকবে, শুধুমাত্র স্কুলে ভর্তির ক্ষেত্রে। এদিকে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক CR আবরার। বুধবার সকালে তিনি শপথ নেবেন বলে জানান সৈয়দা রিজওয়ানা হাসান। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনার নির্দেশেই দেশে গুমের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। সকালে সংবাদ সম্মেলনে কমিশন প্রধান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী আরও বলেন, গুমের সঙ্গে জড়িত কয়েকজনের জন্য পুরো বাহিনীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ সময় ভারতের কারাগারে আটক থাকা 1067 জন বাংলাদেশের মধ্যে গুমের শিকার কেউ আছেন কিনা তা নিয়ে অনুসন্ধান চলছে বলেও জানায় কমিশন। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট।
মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। জানান, এখন পর্যন্ত 1752টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে প্রায় 1000 অভিযোগ যাচাই বাছাই শেষ হয়েছে। এর মধ্যে 280 জন অভিযোগকারী, 45 জন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য নেওয়া হয়েছে। অন্যদিকে গুমের শিকার হয়ে ফিরে না আসা 330 জন ব্যক্তির বর্তমান অবস্থা অনুসন্ধান চলছে বলেও জানানো হয়। কমিশনের প্রধান জানান, প্রতিটি বাহিনীর কিছু সদস্য গুমের ঘটনায় জড়িত, তবে পুরো বাহিনীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। অনেকের ধারণা যে এন্টায়ার বাহিনী প্যানিক স্ট্রিকেন হয়ে গেছে। এন্টায়ার বাহিনী প্যানিক স্ট্রিকেন হওয়ার কোনো কারণ নাই, বা এই জন্য কারণ নাই কারণ এটা যেসব সদস্যরা গুমের সাথে জড়িত এটা তাদের পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি। ভারতের কারাগারে 1067 জন বাংলাদেশি বন্দী থাকার তথ্য পেয়েছে কমিশন। তাদের মধ্যে গুমের শিকার কেউ রয়েছে কিনা তাও অনুসন্ধান চালাচ্ছে কমিশন। ওরা তো তালিকা দিয়েছে, আমাদের কাছে রেকর্ড আছে, আমরা ওগুলো ক্রস চেক করব, রিলেট করব, তারপর দেখবো যারা গুম হওয়া ব্যক্তি তাদের মধ্যে কেউ আছে কিনা ইন্ডিয়ান জেলে। কমিশনের সদস্য নূর খান লিটন জানান, বগুড়া পুলিশ লাইন্সের ভিতরেও গোপন কারাগারের মতো বন্দিশালা ছিল। আমরা এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছে, যেটি একেবারেই অ্যাবসার্ড একটা ব্যাপার, কিন্তু সেটিও আমরা বগুড়ায় পেয়েছি। এ সময় আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তা সহ যে কাউকে গুমে জড়িতদের পক্ষে না দাঁড়ানোর আহ্বান জানায় গুম সংক্রান্ত তদন্ত কমিশন। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। শুধু সরকার পরিবর্তনের জন্য ছাত্র জনতা 24-এর অভ্যুত্থানে রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণ আকাঙ্ক্ষা পূরণে নতুন প্রজাতন্ত্র বিনির্মাণ ও নতুন সংবিধান প্রণয়নের বিকল্প নেই বলেও জানান তিনি। আর দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন দিতে হবে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তারা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে আমরা বিস্তারিত জানব। গত 28শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা মঙ্গলবার সকালে জাতির শ্রেষ্ঠ সন্তান ৭১-এ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, গণপরিষদ নির্বাচন হতে হবে প্রথমে, এরপর যারা বিজয়ী হবে তারা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে। আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি এবং একই সাথে সে গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন তারা সংসদ সদস্য হিসেবেও ভূমিকা পালন করবেন, তেমন প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে আছে। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়। পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবল সরকার পরিবর্তন নয়, বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। এরপর রাজধানীর রায়ের বাজার কবরস্থানে জুলাই অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও আত্মার মাগফিরাত কামনা করেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। এ সময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের পরেই হবে জাতীয় নির্বাচন। যে সময়টুকু এই সরকারের আছে, নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। নির্বাচন পেছাতে কোনো অজুহাত তৈরির পায়তারা জাতি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, নতুন রাজনৈতিক দলের ভাবনা বাস্তবায়ন করতে হলে তাদের নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে। ইদানিং কারো কারো কথাবার্তায় ফ্যাসিস্ট মনোভাব প্রকাশ পাচ্ছে, যা দেশের জন্য ভালো নয় বলে মন্তব্য করেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। মঙ্গলবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থার খোঁজ নিতে যান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। হাসপাতাল থেকে বের হয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। মহাসচিবের দ্রুত সুস্থতার পাশাপাশি দলের সংকটকাল পার করতে দেশবাসীর দোয়া চান তিনি। আমরা একটা দলীয় ক্রাইসিস আমরা একটা ফেস করতেছি, তা আপনারা দোয়া করবেন, যাতে দেশবাসীকে দোয়া চাই, যাতে দেশবাসী দোয়া করেন যে আমাদের
সমস্ত নেতৃবৃন্দ যাতে সুস্থ হয়ে এরকম তাড়াতাড়ি। কথা বলেন আওয়ামী লীগের বিচার ও নতুন রাজনৈতিক দলের দাবি দাওয়া নিয়েও। বিশ্বব্যাপী যে একটা সিস্টেম আছে, নিয়ম, অর্থাৎ ভোট, ইলেকশন, এর মাধ্যমে তাকে আগে আসতে হবে। যেটা আমার ইচ্ছা হলো আমি করব, না মানলে এটা ওরা স্বৈরাচারী হয়ে যাবে, এটা ঠিক না তো। কিছু কিছু লোক আমাদের মতো অনেকেই আছে যারা কথাবার্তা যেটা বলছে এটার মধ্যে একটা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী মনোভাব স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। এটা কিন্তু ঠিক হচ্ছে না, জাতির জন্য খুব ক্ষতি হবে। মির্জা আব্বাস বলেন, নির্বাচন পেছানোর কোনো অজুহাত গ্রহণ করবে না মানুষ। আওয়ামী লীগের এবং আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিচার বিএনপি চায়, আমি চাই, সবাই চায়। তো বিচার করতে কেউ নিষেধ করে নাই, বিচার হতেই হবে। বাংলাদেশের মাটিতে যে গণহত্যা হয়েছে এই গণহত্যার বিচার হতেই হবে। কিছু কিছু লোক নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরি করার পায়তারা করতেছে, সৃষ্টি করতেছেন। এটার মধ্যে দেশি বিদেশি চক্রান্ত কাজ করতেছে। বা নির্বাচন তো একদিন না, আরও তো হবে নির্বাচন, 5 বছর পর আবার নেওয়া হবে, তারপর আবার হবে, করবে। এই নির্বাচন করার জন্য তাদের সময় দিতে হবে, এরকম কোনো কথা তো নাই। কারো উপর মতামত চাপিয়ে দেয়া যথার্থ নয় উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে কেউ যেন ফ্যাসিস্ট না হয় সেদিকে সজাগ থাকতে হবে। ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে নিজেই ফ্যাসিস্ট না হয়ে যায়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সব ধরনের নাগরিক সেবা একসঙ্গে দেওয়ার চিন্তা করছে সরকার, তবে এনআইডি সেবা দিতে আলাদা সিভিল রেজিস্ট্রেশন কমিশন গঠনের বিষয়টি জানা নেই বলে দাবি করেছেন সিএসি এএমএম নাসির উদ্দিন। তার মতে এনআইডি সেবা অবশ্যই ইসির হাতে থাকা উচিত। সরকার তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবে না এমন আশা জানিয়ে এনআইডি নিয়ে সরকারকে চিঠি দেওয়ার কথাও জানান সিএসি। শিউলি রায়ের রিপোর্ট। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। এই সময় জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখতে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মনির হোসেন বলেন, এনআইডি নির্বাচন কমিশনের হাতে না থাকলে কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যাঘাত সৃষ্টি করবে। জাতীয় পরিচয়পত্র জন্য আলাদা একটা কমিশন করবে। সংস্কার কমিশনে তো আরও অনেক বিষয় আছে, সেগুলো ছাড়া এই শুধু একটি বিষয়ে যাচ্ছে মানেই হচ্ছে আমরা মনে করছি এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা বেনিফিশিয়ারি গ্রুপ হয়তো এটা পার্সু করছেন। আর সিএসি সাংবাদিকদের জানান, এনআইডি সেবা ইসির কাছ থেকে নিয়ে যাবে এমনটি জানা নেই, তবে জাতীয় পরিচয়পত্রের সেবাটি ইসিতেই থাকা উচিত। যে ধরনের সিদ্ধান্ত সরকার নিয়ে ফেলেছে এটা আমি শুনি নাই। আমাদের তো ভোটার রেজিস্ট্রেশনের বাই প্রোডাক্ট, তো এটা থাকা তো উচিত, এবং আমরা এই বক্তব্য তো দিয়ে যাচ্ছি। তিনি আরও জানান, এই বিষয়ে সরকারকে চিঠি দেবে কমিশন। সরকার তাড়াহুড়ো করে আমার এখানে যেখানে ভোটার রেজিস্ট্রেশন একটা প্রক্রিয়া চলছে, মাঠে আমার হাজার হাজার লোক কাজ করছে, আমার সামনে একটা ইলেকশন আছে, ন্যাশনাল ইলেকশন, যারা প্রস্তুতি নিচ্ছে, এই মুহূর্তে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত হবে বলে আমি অন্তত মনে করছি না। আমাদের বক্তব্য আমরা তুলে ধরবো, ওখানে আবার লিখিত পাবো, আমরা জানাবো। নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী এনআইডি ব্যবস্থাপনায় সিভিল রেজিস্ট্রেশন নামে আলাদা কমিশনের খসড়া তৈরি করছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে এই সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে উদ্যোগ নেয় বিগত আওয়ামী লীগ সরকার। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। ইউএসএআইডির $29 মিলিয়ন প্রকল্প নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য উস্কানিমূলক নয়। এ নিয়ে মার্কিনীদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিস্তা প্রকল্পের অধীনে বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। গেল 21শে ফেব্রুয়ারি হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে তিনি স্পষ্ট বলেন, বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে এমন এক সংস্থা $29 মিলিয়ন পেয়েছে যার নাম আগে কেউ শোনেনি। ওই সংস্থায় মাত্র 2 জন কাজ করেন। $29 million goes to strengthen the political landscape and help them out so that they can vote for a radical left communist in Bangladesh. তবে ট্রাম্পের এমন অভিযোগ সত্য নয় জানিয়ে রোববার বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে বলা হয় এই অর্থ কোনো সঠিক চ্যানেলে আসেনি।
এ নিয়ে প্রশ্নের জবাবে সোমবার পররাষ্ট্র উপদেষ্টা জানান, এটি কোনোভাবেই উস্কানিমূলক বক্তব্য নয়। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অবনতির কোনো কারণ নেই। বিষয়টা হলো তারাও তো জাস্ট প্রেসিডেন্ট বলেছেন একটা, প্রেসিডেন্ট কোনো ডিটেলস দেন নেই বা কারো অ্যাকিউজেশনও করেন নেই। আমরাও দেখেছি যে আসলে এরকম কোনো কিছু নেই। কাজে এটা নিয়ে বাকি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ দেখি। তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে করা এমওইউ নবায়নে দুপক্ষ অতিরিক্ত তথ্য সংযোজন করেছে। এ নিয়ে নতুন প্রকল্প আসতে পারে বলেও জানান তিনি। রিনিউয়ালের সময় দুই পক্ষেরই কিছু অতিরিক্ত সংযোজনের ব্যাপার ছিল। এখন এটার এই যে একটা আমব্রেলা এমওইউ, এর অধীনে কোনো প্রজেক্ট অবশ্যই নেওয়া যেতে পারে। ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন চায় বাংলাদেশ। ভিসার বিষয়ে দেশটিকে সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। দুই পক্ষের স্বার্থ আছে, কে কিভাবে সেই স্বার্থকে দেখে সেটা বিবেচনা করেই সম্পর্ক আগাম। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচার মামলার আপিলের রায় হবে আগামী 6 মার্চ। এদিকে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের দুর্নীতি মামলায় সাজা থেকে খালাস চেয়ে আপিলের দেয়া হবে 30 এপ্রিল। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। আমাকে হত্যার হুমকি দিয়েছিল যে তারেক রহমানকে খালাস দিয়ে আমি যদি আমার চেম্বার থেকে বাইরে যাই, সঙ্গে সঙ্গে আমাকে গুম করা হবে এবং ফরমাইশি রায় দিতে বিচারকের মাথায় ঠেকানো হয় পিস্তল। এরপরও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 2013 সালের নভেম্বরে অর্থ পাচার মামলায় খালাস দেন বিচারক মোতাহার হোসেন। এরপর এই বিচারকের জীবনে নেমে আসে বিড়ম্বনা। না পারতে দেশ ছাড়তে হয় তাকে। হাইকোর্টে গিয়ে বাতিল হয়ে যায় তারেক রহমানের খালাসের রায়, আর সাজা বহাল থাকে বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের। লন্ডনে অবস্থান করায় এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাননি তারেক রহমান। তবে আইনি লড়াই চালিয়ে গেছেন গিয়াসউদ্দিন আল মামুন। মঙ্গলবার যার চূড়ান্ত শুনানি শেষ হয়, 6 মার্চ এর সিদ্ধান্ত জানাবেন দেশের সর্বোচ্চ আদালত। অ্যাপিল বিভাগের সকল জাজ একমত হয়েছেন যে না, দুদকের কোনো মামলার সাবস্টেন্স নাই এবং ফর্মাল জাজমেন্টের জন্য 6 মার্চ ওনারা দিন ধার্য করেছেন। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় 13 বছরের সাজা থেকে খালাস চেয়ে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের আপিলের রায় 30 এপ্রিল। ন্যায় বিচারের প্রত্যাশা তার আইনজীবীর। আশা করছি যে আমানুল্লাহ আমান যে ল পয়েন্টে আইনের দৃষ্টিতে যদি দুদক প্রমাণ করতে পারে না দুর্নীতিতে কোনো সম্পদ আর্ন করেছে এবং কোনো ডকুমেন্ট প্রডিউস করতে পারে, এভিডেন্স প্রডিউস করতে পারে না, আমরা আশা করছি আমার ন্যায় বিচার পাবে। দুর্নীতির এই মামলায় 6 মাস জেল খাটেন এই বিএনপি নেতা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন অবৈধ উপায়ে অন্তত 133 কোটি টাকা অর্জন করেছেন, যার মধ্যে 86 লাখ টাকা পাচার হয়ে যাওয়ার তথ্য দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এদিকে মানি লন্ডারিং এর আইনের মামলায় ইমরান হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। এক ছাগলে এবার থলের বিড়াল বের করে আনলো অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সাদেক এগ্রোর মালিক ইমরানকে গ্রেপ্তারের পর এ নিয়ে মঙ্গলবার বিকেলে মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন সংস্থাটির অর্গানাইজড ক্রাইম বিভাগের অতিরিক্ত ডিআইজি ইকরামুল হাবিব। জানান, দেশি গরু ছাগলকে বিদেশি ও বংশীয় হিসেবে প্রচার চালিয়ে কোরবানির বাজার থেকে সাদিক এগ্রোর অবৈধ আয় 121 কোটি টাকার বেশি। এর আড়ালে রয়েছে মানি লন্ডারিং এর মতো অপরাধও। ব্রাহ্মা জাতের বেশ কয়েকটি গরু, প্রায় 15টি গরু দেশে আমদানি করেছেন। এই গরুগুলো আমদানির আড়ালে আমরা যেটা জানতে পেরেছি যে প্রায় 86 লক্ষ টাকা উনি দেশের বাইরে অর্থ পাচার করেছেন। এছাড়া আরও কিছু বিষয় তদন্ত রয়েছে। আর ওনার নামে বিপুল সম্পদের আমরা প্রমাণ পেয়েছি। ইমরান হোসেনের প্রতারণা চক্রে সাদিক এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম জেনিত সহ অজ্ঞাতনামা আরো 5-7 জন উচ্চপদস্থ কর্মকর্তা জড়িত বলেও জানান তিনি। ওনার এই অবৈধ বিজনেস এবং অন্যান্য সিন্ডিকেটের বিষয়, মানি লন্ডারিং ইস্যুগুলোতে আরো 5-7 জনের সংশ্লিষ্টতা আমরা প্রাথমিক অবস্থায় পেয়েছি। কিন্তু যেহেতু আমি আগে আপনাদেরকে বললাম যে একজনকে আইনের আওতায় আনতে গেলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ দরকার। সাক্ষ্য প্রমাণ ছাড়া আপনি তো আইনে কাউকে সম্পৃক্ত করতে পারবেন না, সেইটুকুর জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। এদিকে মানি লন্ডারিং আইনের মামলায় এদিন ইমরান হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান ঢাকার সিএমএম আদালত।
আদালতে হাজির করার পর দীর্ঘ শুনানিতে তার পক্ষের আইনজীবীরা বলেন, এজাহারে উল্লেখিত 133 কোটি টাকা ইমরান হোসেনের পৈতৃক সম্পত্তি। এসব অভিযোগকে ষড়যন্ত্র উল্লেখ করে জামিন আবেদন করেন তার আইনজীবীরা। তবে জামিনে মুক্ত হয়ে তদন্তের আলামত নষ্ট করবেন ইমরান এমন শঙ্কা জানিয়ে বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। 27টি অ্যাকাউন্ট, সে 27টি অ্যাকাউন্টে আমরা বলেছি 27টি অ্যাকাউন্টে উনি হচ্ছেন, আপনারা জানেন জালালাবাদ 3 ওনাদের একটা পৈতৃক সম্পত্তি। প্রায় 1952 সালে এই লিমিটেড কোম্পানিটা ওনার বাবা তৈরি করেছেন। ওনারা 4 ভাই সর্বকনিষ্ঠ ভাই হচ্ছেন জনাব ইমরান হোসেন। আমরা বলছি যে মামলাটা এখন তদন্ত অবস্থায় আছে, প্রাথমিক তদন্ত অবস্থায় আছে। আমরা তার অ্যাকাউন্টগুলো পেয়েছি, তার টাকার উৎসগুলো আমরা পেয়েছি, টাকার অঙ্কটা আমরা পেয়েছি, এবং এই উৎস এবং তার পাচারের যে বিষয়গুলো এগুলিকে আমাদের আরও খতিয়ে দেখতে হবে। গেল বছর কোরবানির একটি ছাগল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনায় আসে, যার মাধ্যমে বেরিয়ে আসে সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের অবৈধ সম্পদের তথ্য। বেরিয়ে আসে এগ্রোর আড়ালে সাদেক এগ্রোর মালিক ইমরানের অবৈধ সম্পদের তথ্য। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। জনগণের নিরাপত্তার স্বার্থে ঈদকে ঘিরে ছিনতাই ও বিভিন্ন অপরাধ দমনে ডিবির বিশেষ টিম কাজ করছে। বাড়ানো হয়েছে টহল ও পেট্রোল টিম। রাতে রাজধানীর পুলিশ প্লাজা শপিং কমপ্লেক্সে ব্যবসায়িক ক্রেতাদের সাথে মতবিনিময় শেষে এমনটাই জানিয়েছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। যারা মব তৈরি করবে তাদের বিরুদ্ধেও ডিবি টিম কাজ করছে বলে জানান তিনি। বিভিন্ন জায়গায় অপরাধ দমন করতে গিয়ে স্বয়ং পুলিশ হামলার শিকার হলেও ডিবি প্রধান জানান ডিবির সদস্যরা নিরাপত্তা বোধ করছে, সেই সাথে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থেও কাজ করছে। আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, পুলিশ এবং ডিবি যারা রয়েছেন তারা কাজ করছেন নিরলসভাবে। যে আমাদের সরকারি যে দায়িত্ব পালনের যে রুটিন দেওয়া আছে সেই রুটিন মোতাবেক তারা সার্বিকভাবে দায়িত্ব পালন করতেছে। আমি দোকান মালিক সমিতি, দোকানদারদের সাথে, ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আলহামদুলিল্লাহ তারা ভালো বলেছেন। যশোরে মাদক বিরোধী অভিযানে কুখ্যাত 2 নারী মাদক কারবারি শাহানারা বেগম এবং তৃষ্ণা আক্তার প্রিয়াকে 300 গ্রাম গাঁজা সহ আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে শহরের ষষ্ঠীতলা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের সময় তারা পুলিশের উপর চড়াও হয়, পর অতিরিক্ত নারী পুলিশ মোতায়েন করে তাদের গ্রেফতার করা হয়। আটক হওয়া 2 জন সম্পর্কে মা মেয়ে এবং শহরের কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে 20টি মাদক মামলা রয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাদক নির্মূলে কঠোর নির্দেশনা দেন, যার 6 ঘন্টার মধ্যেই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের 3টি চৌকস টিম শহর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করি। আমরা আমাদের মহিলা পুলিশ, নারী পুলিশ সহ আজ চতুর্দিক দিয়ে তাদেরকে ঘেরাও করে কৌশল অবলম্বন করে তাদেরকে ধরতে সমর্থ হয়েছি। চুয়াডাঙ্গায় প্রায় 3 কোটি মূল্যের স্বর্ণের বার সহ 2 জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার দুপুর 1টার দিকে 6 বিজিবি সদর দপ্তরের সামনে থেকে তাদের আটক করা হয়। চুয়াডাঙ্গা 6 বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান প্রেস ব্রিফিংয়ে জানান, একই দিন দুপুর 1টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহন জাফরপুর বিজিবি সদর দপ্তরের সামনে দাঁড় করিয়ে তল্লাশি করে। এ সময় জেলার দামুর হুদা পীরপুর কুল্লা গ্রামের রফিকুল ইসলাম ও কুমিল্লা চর পাকর গ্রামের লিটন খানকে প্রায় 2.5 কেজি ওজনের 18টি স্বর্ণের বার উদ্ধার করে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 3 কোটি। আটককৃতদের ও উদ্ধারকৃত স্বর্ণ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে। 6 বিজিবি ব্যাটালিয়নের আমার নিকট তথ্য ছিল ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা যে গাড়িটি আছে এটা স্বর্ণ চোরাচালান হচ্ছে। সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং 2 জনকে আমরা আটক করতে সমর্থ হই এবং তাদের নিকট থেকে 18টি স্বর্ণের বার, 2টি মোবাইল এবং নগদ 10,190 টাকা জব্দ করতে সক্ষম হই। এদিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের গৌরীপুরে নকল জুস তৈরির কারখানায় অভিযান চালানো হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার কলতাপাড়া বাজার এলাকায় এনএসআই ময়মনসিংহের নেতৃত্বে উপজেলা প্রশাসন, বিএসটিআই ও সেনাবাহিনীর সমন্বয়ে নকল জুস কারখানাটিতে
যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ নকল জুস ও উৎপাদনের উপকরণ জব্দ করে ধ্বংস করা হয়েছে। এছাড়া কারখানার মালিক দুলাল উদ্দিনকে 3 মাসের কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করা হয়। পরে কারখানাটি সিলগালা করে দেয়া হয়। দেখছেন সংবাদটা।